বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, সহকারী শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পদার্থের অবস্থা ও চাপ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল ও বায়বীয়। তাছাড়াও পদার্থের আরেকটি অবস্থা আছে, সেটি হলো পদার্থের চতুর্থ অবস্থা, সেটাকে পদার্থের প্লাজমা অবস্থা বলে। আমরা পরবর্তী অধ্যায়ে পদার্থের প্লাজমা অবস্থা সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা পদার্থের অবস্থা ও চাপ নিয়ে আলোচনা করব। পদার্থ যে তিনটি অবস্থা থাকতে পারে সেটি হলো কঠিন, তরল ও বায়বীয়। তরল ও বায়বীয় পদার্থকে প্রবাহী পদার্থ বলা হয়, কারণ তরল ও বায়বীয় পদার্থ প্রবাহিত হতে পারে, তাই এদেরকে প্রবাহী বলা হয়। এই তরল ও বায়বীয় পদার্থের সাথে চাপের একটি সম্পর্ক আছে, তাই আমরা আজকে চাপ এবং তার সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথম হলো চাপ। তুমি যদি একটি হাই হিল জুতা পরে কর্দমাক্ত মাটির উপর দিয়ে হাঁটো, তাহলে হাই হিল জুতা মাটির ভিতরে ঢুকে যাবে এবং একটি চ্যাপ্টা তলা বিশিষ্ট, ক্ষেত্রফল বিশিষ্ট জুতা পরে যদি কর্দমাক্ত মাটির উপর দিয়ে হাঁটো, তাহলে ওই চ্যাপ্টা তলার ক্ষেত্রফল বিশিষ্ট জুতা কর্দমাক্ত মাটির ভিতরে ঢুকে যাবে না। তার কারণ হলো চাপের তারতম্য কারণে। অর্থাৎ এখানে হাই হিল জুতার ক্ষেত্রফল, তলার ক্ষেত্রফল কম হওয়ায় হাই হিল জুতাটি কর্দমাক্ত মাটির ভিতরে ঢুকে যাবে, কিন্তু চ্যাপ্টা তলা বিশিষ্ট জুতার ক্ষেত্রফল বেশি হওয়ায় ওই জুতা কর্দমাক্ত মাটির ভিতরে ঢুকে যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে চাপের সাথে ক্ষেত্রফলের একটা কি আছে, সম্পর্ক আছে। চাপ মানে, আমরা চাপ বলতে পদার্থবিজ্ঞানের চাপ কথাটার একটা সুনির্দিষ্ট অর্থ আছে। চাপ মানে বল প্রয়োগ করা, অর্থাৎ বল প্রয়োগ করার অর্থে হলো চাপ প্রয়োগ করা। আমরা চাপ কথাটির সাথে অতি পরিচিত। যেমন চাপ হলো কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। অর্থাৎ কোনো বস্তুর ক্ষেত্রফল যদি এ হয় এবং তার উপর যদি প্রযুক্ত বল এফ হয় এবং চাপকে যদি পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ফি সমান হলো এফ বাই এ, অর্থাৎ চাপ পি সমান এফ বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের সাথে বল এবং ক্ষেত্রফলের একটি কি আছে, সম্পর্ক আছে। অর্থাৎ ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ বেশি প্রয়োগ হয়, আর ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপের পরিমাণ কম হবে। যার কারণে হাই হিল জুতা ক্ষেত্রফল কম হওয়ার কারণে কর্দমাক্ত মাটির ভিতরে ঢুকে যায়, আর চ্যাপ্টা তলার ক্ষেত্রফল বিশিষ্ট জুতা কর্দমাক্ত মাটির ভিতরে কি করে না, ঢুকে না। তার কারণ হলো যেহেতু তার ক্ষেত্রফল বেশি এবং চাপের পরিমাণ কম, আর হাই হিল জুতার তলার ক্ষেত্রফল কম, যার কারণে চাপের পরিমাণ বেশি। আরও একটি উদাহরণ আমরা দিতে পারি। আমরা যদি একটি প্যারেকের সুচালু মুখের ক্ষেত্রফল ধরো কম, আমরা যদি প্যারেকের অপর প্রান্তে একটি হাতুড়ি দিয়ে আঘাত করে অনায়াসে এটি কাঠের মধ্যে ঢুকে যাবে। তার কারণ হলো সুচালু মুখের ক্ষেত্রফল কম হওয়ায় এটা কাঠের মধ্যে অনায়াসে কী করে ঢুকে যায়। তাছাড়া আমরা ধারালো ছুরি দিয়ে অনেক সময় আমরা নানান জিনিসপত্র কাটি, তো ছুরির
ধারালো অংশের ক্ষেত্রফল কম হওয়ায় এটি দিয়ে অনায়াসে কোনো বস্তুকে আমরা কি করতে পারি, কাটতে পারি। তাহলে চাপ হলো কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। এখন এই একক ক্ষেত্রফল বলতে কি বুঝি? আমরা ধরি একটি বস্তুর এটা একটা বস্তু, তার ক্ষেত্রফল যদি আমরা ধরি এই বস্তুর ক্ষেত্রফল হলো ধরি 4 বর্গ মিটার। এই বস্তুর উপরে যদি আমি 4 নিউটন বল প্রয়োগ করি, তাহলে আমি যদি এই বস্তুটাকে কয়টি ভাগে ভাগ করে দেই, সমান 4টি ভাগে ভাগ করে দেই, তাহলে আমার প্রত্যেক ভাগের মধ্যে পড়বে, প্রত্যেক ভাগের ক্ষেত্রফল হবে 1 বর্গ মিটার। প্রত্যেক ভাগের ক্ষেত্রফল হবে 1 বর্গ মিটার। যেহেতু পুরা বস্তুর ক্ষেত্রফল হলো 4 বর্গ মিটার, আমি এটাকে সমান 4 ভাগে ভাগ করে দেওয়ার কারণে প্রত্যেক ভাগে 1 বর্গ মিটার পড়ে। এবং যেহেতু আমি পুরা বস্তুর উপর 4 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে আমার প্রতি ভাগে অর্থাৎ প্রতি এই এক অংশের মধ্যে পড়বে 1 নিউটন বল, এই অংশের মধ্যেও পড়বে 1 নিউটন বল, এই অংশের মধ্যে পড়বে 1 নিউটন বল, এই অংশের মধ্যেও পড়বে 1 নিউটন বল। আমরা জানি চাপ P সমান F/A। এখন আমার যেহেতু এখানে বলের পরিমাণ হলো 1 নিউটন, আর এখানে এই অংশের শুধু এই ক্ষুদ্র অংশের অর্থাৎ পুরা 4 ভাগের 1 ভাগের ক্ষেত্রফল হলো 1 বর্গ মিটার। যদি আমি ভাগ দেই তাহলে হবে 1 নিউটন পার বর্গ মিটার, 1 নিউটন পার বর্গ মিটার। এটা হলো একক ক্ষেত্রফল, এটাই হলো একক ক্ষেত্রফল, অর্থাৎ 1 নিউটন পার বর্গ মিটার, যাকে বলা হয় 1 প্যাসকেল। 1 প্যাসকেল, নিউটন পার বর্গ মিটার হলো প্যাসকেল। চাপের সাথে প্যাসকেলের একটি সম্পর্ক, অর্থাৎ চাপের একক হচ্ছে তাহলে প্যাসকেল। অর্থাৎ 1 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে চাপের পরিমাণ হবে 1 প্যাসকেল। 1 বর্গ মিটার কোনো বস্তুর উপর 1 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে চাপের পরিমাণ হবে 1 প্যাসকেল। তাহলে চাপের একক হলো কি? প্যাসকেল। এবার চাপের মাত্রা। যেহেতু চাপ হলো বল বাই ক্ষেত্রফল, চাপ P সমান F/A, তাহলে বলের মাত্রা আমরা জানি mL T−2। আমরা এটা পূর্বের অধ্যায়গুলিতে পড়ে আসছি। বলের মাত্রা হলো mL T−2, আর ক্ষেত্রফল হলো L, ক্ষেত্রফলের মাত্রা হলো L²। তাহলে চাপের মাত্রা হবে mL T−2 ইন্টু L−2। এটাকে যদি প্লাস মাইনাস করি তাহলে হবে mL−1 T−2, অর্থাৎ চাপের মাত্রা হলো mL−1 T−2। যেহেতু চাপকে ফি দ্বারা প্রকাশ করা হয়, মাত্রা হলো থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে ইকুয়াল টু mL−1 T−2। এটা হলো চাপের মাত্রা। আসো এবার আমরা চাপের সাথে সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যার সমাধান জুতা পায়ে, যেমন জুতা পায়ে একজন লোকের
ভর হলো 50 কেজি এবং জুতার তলার ক্ষেত্রফল হলো 200 বর্গ সেন্টিমিটার। তাহলে চাপের পরিমাণ কত? জুতা পায়ে একজন লোকের ভর 50 কেজি, জুতার তলার ক্ষেত্রফল হলো 200 বর্গ সেন্টিমিটার। তাহলে চাপের পরিমাণ কত? শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে জুতা পায়ে একজন লোকের ভর হলো 50 কেজি। আমরা জানি ভরকে কি দ্বারা প্রকাশ করা? এম দ্বারা। এম সমান সমান হলো কত কেজি? 50 কেজি। যেহেতু আমরা জানি চাপ পি সমান এফ বাই এ, তাহলে আমাদেরকে এফ এর মানটা বের করতে হবে। এফ হলো বল, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম জি। এখন এম এর মান হলো কত কেজি? 50 কেজি। পূরণ জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত দাঁড়ায়? ক্যালকুলেশন করলে 490 নিউটন, গুণ করলে 490 নিউটন হবে। তাহলে আমরা জানি পি সমান সমান এফ বাই এ। তাহলে এফ এর পরিমাণ পেলাম 490 নিউটন। আর এর পরিমাণ, যেহেতু জুতার তলার ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গ সেন্টিমিটার, তাহলে এ সমান সমান 200 বর্গ সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। এ সমান সমান 2 × 10⁻⁻4 বর্গ মিটার। সেন্টিমিটারকে মিটারে নিলে 10,000 দিয়ে কী করতে হবে? ভাগ দিতে হবে 200-কে। তাহলে এখন এর মান পেলাম কত? 200 × 10⁻⁻4। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে হবে, ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? 2.454 10⁻4 একক হলো প্যাসকেল। অর্থাৎ 50 কেজি ভরের লোকের জুতার তলার ক্ষেত্রফল যদি 200 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে চাপের পরিমাণ হবে 2.45 × 10⁻4 প্যাসকেল। তাহলে আমরা চাপের সাথে সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার কি করলাম? সমাধান করলাম। আমরা চাপের একক যেহেতু প্যাসকেল, তাহলে আমরা একটু প্যাসকেল নিয়ে একটু আলোচনা করি। বিজ্ঞানী প্যাসকেল চাপ সম্পর্কিত একটি সূত্র অবতারণা করেন, তার নাম অনুসারে একে বলা হয় প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র হলো কোনো বস্তুকে কোনো আবদ্ধ বা তরল পদার্থের মধ্যে, প্যাসকেলের সূত্র হলো কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে ওই আবদ্ধ বা তরল পদার্থের উপর সমানভাবে কী করে? চাপ প্রয়োগ করে। অর্থাৎ কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে সব দিকে সমানভাবে কি হয়? সঞ্চালিত হয়। এটাই হলো প্যাসকেলের সূত্র। একটি উদাহরণ আমরা এটার সাথে দিতে পারি। যেমন একটি বেলুন ফুলিয়ে তার ভিতরে পানি ভর্তি করে যদি আমরা এটাকে চারদিক দিয়ে যদি ফুটো করে দেই এবং চাপ দেই, তাহলে সব দিকে সমানভাবে পানি কি হবে? সঞ্চালিত হবে। এটাই হলো প্যাসকেলের কি সূত্র। এবার আসো আরেকটি টপিকস হলো এটা ঘনত্ব। ঘনত্ব যেমন আমি একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি নিলাম এবং আরেকটি পাত্রের মধ্যে
আরেকটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ মধু নিলাম। এখন বলতে হবে কার ঘনত্ব বেশি, কে বেশি ঘন। আমরা স্বভাবতই ঘনত্ব কিন্তু সময় আয়তনের উপর নির্ভর করে, সময় আয়তন জিনিস। যেমন আমি এখানে পানি যতটুকু নিছি, মধু ঠিক ততটুকু নিছি, অর্থাৎ সময় আয়তন পরিমাণ নিয়ে ঘনত্ব নির্ভর করে সময় আয়তনের উপর। এখন যতটুকু পানি ঠিক ততটুকু মধু নিলাম, একটি পাত্রে পানি অপর পাত্রে কি মধু, তাহলে কোনটা বেশি ঘন? শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই মধু বেশি ঘন। তাহলে আমরা ঘনত্ব বলতে এটাই বুঝি কার কোনটা কার চেয়ে বেশি ঘন। তাহলে আমরা এখানে বুঝে নিলাম পানির চেয়ে মধু বেশি ঘন। এই কথাটি থেকে ঘনত্বের কথাটি এসেছে। ঘনত্ব হলো কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কি বলে? ঘনত্ব বলে। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কি বলে? ঘনত্ব বলে। তাই ধরো এম ভরের একটি বস্তুর ভর হলো এম এবং তার আয়তন যদি বি হয়, তাহলে ঘনত্ব সমান সমান এম বাই বি। অর্থাৎ ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো ইকুয়াল টু এম বাই বি। অর্থাৎ কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কি বলে? ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই বি। এখন আসো আমরা এই ঘনত্ব আমরা কোথায় ব্যবহার করি? আমরা দৈনন্দিন জীবনে এই ঘনত্ব আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমি দুই একটি উদাহরণ দিই। যেমন আমরা বার্ষিক কোনো ক্রিয়া অনুষ্ঠান অথবা কোনো একটি যে কোনো অনুষ্ঠানে যখন আমরা বেলুন উড়াই, আমরা দেখি ওই বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস ঢুকানো হয় এবং বেলুন ছেড়ে দিলে এটা উপরের দিকে উঠে যায়। কেন এটা উঠে যায়? এটা ঘনত্বের কারণে। যেমন হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বাতাসের ঘনত্বের চেয়ে কম, যার কারণে বেলুন ভর্তি ওই হাইড্রোজেন গ্যাস এটা কি করলে ফুলায় ছেড়ে দিলে এটা উপরের দিকে উঠে যায়। অর্থাৎ এটা হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কম হওয়ার কারণে বাতাসের ঘনত্বের চেয়ে এটা উপরের দিকে উঠে যায়। আরও আছে, যেমন আমরা দৈনন্দিন জীবনে আমরা আমাদের খাওয়া দাওয়ার সাথে পরিচিত একটি জিনিস, যেমন ডিম। আমরা যদি কি করি, অনেক সময় আমরা পানির মধ্যে এটাকে ডুবাই দিই, এর থেকে বুঝে নিই আমরা কোন ডিমটা নষ্ট, কোন ডিমটা ভালো। যদি ডিম নষ্ট হয় অর্থাৎ ফোসা হয়, তাহলে এটা পানির মধ্যে ভাসবে, অর্থাৎ ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কি কম, যার কারণে এটা ভাসবে। আর ভালো ডিম এটা পানির ঘনত্বের চেয়ে বেশি, বিদায় এটা কি করবে? ডুবে যাবে। তাহলে আমরা দৈনন্দিন জীবনে এইভাবে কি সাথে ঘনত্বের সাথে কি পরিচিত। এবার আসি শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘনত্বের একটি সমস্যা সমাধান করব। সমস্যাটা হলো 2 ঘনমিটার আয়তন তরলের ভর 2 ঘনমিটার আয়তন তরলের ভর 2000 কেজি হলে তার ঘনত্ব কত? অর্থাৎ 2 ঘনমিটার আয়তন তরলের ভর 2000 কেজি হলে তার ঘনত্ব কত? তাহলে এখানে দেওয়া আছে তরলের ভর m সমান, আমি সংক্ষেপে লিখে নিলাম, তরলের ভর m সমান 2000 কেজি। আর তরলের আয়তন v সমান সমান দেওয়া আছে 2 ঘনমিটার। তরলের ঘনত্ব রো ইকুয়াল টু হোয়াট? তা আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এখানে এম এর পরিমাণ দেওয়া আছে 2000 কেজি, আর ভি এর পরিমাণ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 2 ঘনমিটার। আমি যদি এটা দিয়ে 2 দিয়ে যদি 2000কে ভাগ দেই, তাহলে থাকবে 1000 কেজি।
1000 কেজি পার ঘনমিটার, অর্থাৎ 2 ঘনমিটার আয়তন 2000 কেজি তরলের ঘনত্ব হলো 1000 কেজি পার ঘনমিটার। তাহলে আমরা ঘনত্বের সাথে সম্পর্কিত সমস্যাটি কি করলাম? সমাধান করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপের পরিমাণ নির্ণয় করব। তরলের ভেতরে চাপ নির্ণয়। তরলের ভেতরে চাপ নির্ণয়, কিভাবে চাপটা নির্ণয় করব? আমি একটি পাত্র নিলাম। পাত্রের কিছু অংশ আমি পানি দ্বারা পূর্ণ করলাম। এই পাত্রের ভিতরে আমি একটি সিলিন্ডার নিলাম। যে সিলিন্ডারটির ক্ষেত্রফল হলো এ। সিলিন্ডারটির উপরিতল থেকে, অর্থাৎ পাত্রের উপরিতল থেকে সিলিন্ডারের নিচ পর্যন্ত পানির গভীরতা হলো এস। আর এখানে অভিকর্ষজ ত্বরণ হলো জি। তাহলে আমরা প্রথমে নিলাম সিলিন্ডারের ভূমি তথা তরলের ক্ষেত্রফল এ, অর্থাৎ তরলের ক্ষেত্রফল সমান এ। তরলের ঘনত্ব সমান রো। আর তরলের মুক্ত তল থেকে, তরলের এই মুক্ত তল থেকে আমি নিচে একটি বিন্দু বি দিলাম। এই বি বিন্দুতে আমাদের চাপের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে তরলের মুক্ত তল থেকে বি বিন্দু পর্যন্ত গভীরতা বা উচ্চতা সমান এস। অভিকর্ষজ ত্বরণ সমান জি। তাহলে সিলিন্ডারের উচ্চতা হলো এস, সিলিন্ডারের ক্ষেত্রফল তথা তরলের ক্ষেত্রফল হলো এ, আর অভিকর্ষজ ত্বরণে হলো জি, তরলের ঘনত্ব হলো রো। আমরা জানি চাপ পি সমান এফ বাই এ, অর্থাৎ চাপ পি সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে এ ক্ষেত্রফলের উপর আমাদের প্রযুক্ত বলের পরিমাণ কত, এটাকে নির্ণয় করতে হবে। তাহলে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান, এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান তরলের ওজন। অর্থাৎ এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটাই হবে কি? তরলের ওজন। তো তরলের ওজন সমান তরলের ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। তরলের ভর সমান আবার তরলের আয়তন
ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ তরলের ভর সমান হলো তরলের আয়তন ইন্টু ঘনত্ব, আর অভিকর্ষজ ত্বরণ এমনি আছে। এবার তরলের আয়তন হলো, আমরা জানি তরলের আয়তন তিনটা জিনিস, আয়তন মানে তিনটা জিনিসের সমন্বয়, দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতা। তো এই তরলের আয়তন হলো তরলের ক্ষেত্রফল ইন্টু তরলের গভীরতা ইন্টু তরলের উচ্চতা ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে তরলের ক্ষেত্রফল হলো এ ইন্টু তরলের গভীরতা হলো এইচ ইন্টু তরলের ঘনত্ব হলো রো, আর অভিকর্ষজ ত্বরণ হলো জি, সমান এ এস রো জি। অর্থাৎ তরলের এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের পরিমাণ হলো এ এস রো জি। তাহলে আমরা চাপ পি সমান পেয়েছি এফ বাই এ, এফ এর পরিমাণ পেয়েছি এ এস রো জি, আর নিচে আছে আমাদের ক্ষেত্রফল এ, এ কাটা গেলে হবে এস রো জি। অর্থাৎ চাপ পি সমান এস রো জি। এখন আমাদের এই জিটা যদি, এই অভিকর্ষজ ত্বরণ জি যদি ধ্রুবক হয়, তাহলে পি প্রফেশনাল বা সমানুপাতিক এস রো। অর্থাৎ এখানে জি অভিকর্ষজ ত্বরণ জি ধ্রুবক, অর্থাৎ স্থির তরলের অভ্যন্তরের কোনো বিন্দুতে চাপ পি তার গভীরতা এবং ঘনত্বের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ গভীরতা যদি বাড়ে চাপের পরিমাণ বাড়বে, গভীরতা যদি কমে তাহলে চাপের পরিমাণ কমবে। অর্থাৎ ঘনত্ব বাড়লে চাপ বাড়ে, গভীরতা বাড়লেও চাপ বাড়বে এবং ঘনত্ব বাড়লেও চাপ বাড়বে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা আলোচনা করেছি পদার্থের তিনটি অবস্থা, পদার্থের তিনটি অবস্থার সাথে চাপ সম্পর্কিত। আমরা চাপ কি, চাপের একক কি, চাপের মাত্রা কি, চাপের সাথে প্যাসকেলের একটি সম্পর্ক আছে, এজন্য প্যাসকেলের সূত্র আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি ঘনত্ব কি, ঘনত্বের একক কি, ঘনত্বের মাত্রা কি। এরপরে আমরা তরলের কোনো বিন্দুতে চাপের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে আমাদের এই অধ্যায়ের যে বাকি টপিকসগুলি রয়েছে